চতুর্ভুজ ও বৃত্তের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে আমরা চতুর্ভুজ শিখবো, তারপরে আমরা বৃত্ত সম্পর্কিত জ্যামিতি করব। আজকে কিন্তু পরিমিতি না, আমরা শুধু জ্যামিতি করব। তো প্রথমে আমরা যে চতুর্ভুজ সম্পর্কে জানবো সেটা হচ্ছে সামান্তরিক। দেখি আমরা সামান্তরিকটা দেখতে কি রকম। সামান্তরিকটা দেখতে এই যে এরকম, এই যে চিত্রটা অঙ্কন করলাম এরকম। এই যে সামান্তরিকটা যে অঙ্কন করলাম, এই সামান্তরিকের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমি এখানে বাহুগুলোর নাম দিলাম, উপরের বাহুটা এ, নিচের বাহুটা এ। কেন দুইটা বাহু এ দিলাম? কারণ এই বাহু আর এই বাহু সমান, এই জন্য এটা যদি এ হয় এটাও এ। আবার এই বাহু আর এই বাহু সমান, এই জন্য এটাকে বি দিয়েছি, এটাকে বি দিয়েছি, নাম দিয়েছি বি। পুরো বাহুটার নামই বি, পুরো বাহুটার নামই হচ্ছে এ। সামান্তরিকের বৈশিষ্ট্যগুলোর মধ্যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, অর্থাৎ এই যে এ বি বাহুটা, অর্থাৎ এই যে এ বি বাহু আর এই সিডি বাহু সমান। আবার এডি বাহু এবং বিসি বাহু সমান। শুধু তাই না, এই এবি এবং সিডি সমান্তরাল, এবি এবং সিডি সমান্তরাল, এডি এবং বিসি সমান্তরাল। অর্থাৎ এদেরকে যদি বাড়াইতে থাকি কখনোই এরা কি হবে না, কখনোই একজন আরেকজনের সাথে দেখা করতে পারবে না, দেখা হবে না, সমান্তরাল। তাহলে এই একটা গেল বৈশিষ্ট্য, তাই না? এবার পরের বৈশিষ্ট্য দেখেন, বিপরীত কোণ দ্বয় সমান, অর্থাৎ এই এ কোণ আর সি কোণ, এই কোণ দুটো পরস্পর সমান হবে। এই কোণ দুটো সমান, সামান্তরিকের বিপরীত কোণ দুটো সমান হয়। আবার এই যে বি কোণ, বি কোণের সোজা বিপরীত দিয়ে কোণটা হচ্ছে ডি কোণ। তাহলে বি কোণ এবং ডি কোণ, এই কোণ দুটা সমান হবে। তাহলে বিপরীত কোণ দ্বয় সমান, আমরা দুইটা বৈশিষ্ট্য দেখলাম। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান। এরপরে হচ্ছে সামান্তরিকের পাশাপাশি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আবার কি জিনিস? এই যে এ কোণ আর এই বি কোণ, এই দুটা কোণের যোগফল, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ, এই দুটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। শুধু তাই না, যে বি কোণ আর সি কোণ, এই দুটো তো পাশাপাশি কোণ, তার মানে বি কোণ প্লাস সি কোণ, এই দুটারও যোগফল 180 ডিগ্রি। আবার এই যে সি কোণ ডি কোণ, এই দুটো পাশাপাশি কোণ, তাই না? পাশাপাশি দুইটা কোণ, তাহলে এই সি কোণ এবং ডি কোণের যোগফল 180 ডিগ্রি। একই রকম ভাবে ডি কোণ এবং এ কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে নতুন একটা তথ্য জানলাম যে সামান্তরিকের পাশাপাশি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। সামান্তরিকের দুটো কর্ণ থাকে। হ্যাঁ, বিপরীত কোণগুলো তো সমানই, সেটা তো একটু আগেই বললাম যে বিপরীত কোণগুলো অবশ্যই সমান। সামান্তরিকের যে দুইটা কর্ণ, এই যে এসি আর এই যে বিডি, এই কর্ণ দুইটা অসমান। এসি এবং বিডি কর্ণ দুইটা অসমান, একটা ছোট একটা বড় হয়। এসি আর বিডি কর্ণ দুইটা অসমান। এই হলো সামান্তরিকের বৈশিষ্ট্য। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণদ্বয় তো অসমান হবেই, তবে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে কি, এই বিন্দুটার নাম যদি আমি দেই ও, তাহলে এই যে ও এ আর ও সি সমান, ও এ এবং ও সি সমান। আবার ও বি এবং ও ডি সমান, মানে এইটুকু আর এইটুকু সমান। আবার এইটুকু আর এইটুকু সমান। আর কর্ণ দুটা তো অসমান আছেই, এসি নট ইকুয়াল বিডি, এটা তো আছেই। এরপর সামান্তরিকের কর্ণ একে সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। মানেটা কি? এই যে একটা কর্ণ, এই যে কর্ণটা দেখেন, এই যে এ বি সি একটা ত্রিভুজ হয়েছে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আর এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল দুইটাই সেম, দুইটা একদম সবকিছুই সমান। তাহলে একটা কর্ণ সামান্তরিককে সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। একটা কর্ণ সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করে, এটাও তাহলে আমরা মনে রাখতে পারি। সামান্তরিকের একটা কর্ণ ত্রিভুজকে সমান দুইটা, সামান্তরিককে সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। এবার আসেন আয়তক্ষেত্র। তাহলে এবার চলেন আয়তক্ষেত্র। দেখেন, সবাই মিলে যদি আমরা এদিকে একটু ধাক্কা দিই, এদিকে যদি একটা ধাক্কা দেই, ধাক্কা দিলে কি হয়ে যাবে? চিত্রটা এরকম সোজা হয়ে যাবে। যে এই বাহুটা একটু এদিকে হেলানো আছে, এই বাহুটা হেলানো আছে, এটা সোজা হয়ে যাবে। এরকম ধাক্কা দিয়ে যদি আমরা সোজা করতে পারি, তখন হয়ে যায় এই যে এরকম আয়ত। সামান্তরিক এবং আয়তর মধ্যে মোটামুটি অনেক কিছুই মিল আছে, শুধুমাত্র মিল নাই কর্ণ এবং কোণের ক্ষেত্রে। চলেন আমরা সেটা একটু দেখি। এখানেও দেখেন সামান্তরিকের বিপরীত বাহুগুলো আমি সমান ধরে নিছি, কারণ বিপরীত বাহুগুলো সমানই হয়, সমান্তরালও হয়।
তাহলে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তার মানে সামান্তরিকের ক্ষেত্রে এটা দেখছি যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, প্রত্যেকটি কোণ এক সমকোণ। সামান্তরিকে এটা ছিল না, এই কোণগুলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। এরপর আয়তক্ষেত্রের যে দুইটা কর্ণ, এই যে দুইটা কর্ণ অঙ্কন করলাম, কর্ণদ্বয় সমান হয়। সামান্তরিকের কিন্তু কর্ণ দুটো অসমান, কিন্তু আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সমান, অর্থাৎ এসি সমান বিডি, কর্ণদ্বয় সমান হয়। শুধু তাই না, কর্ণদ্বয় পরস্পরকে এটাও সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানেও এই ও এ, ও এটা যদি ও হয়, ও এ মানে এইটুকু আর এইটুকু সমান, ও সি। একই রকম ভাবে এই ও বি আর ওডি সমান, এখানে হবে ও বি সমান ওডি। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের কর্ণ একে দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে। এই যে সামান্তরিকে যেরকমটা করছিল, একটা কর্ণ দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে সামান্তরিককে, আয়তক্ষেত্র সেম, আয়তক্ষেত্র সেম জিনিস। এবার আসেন বর্গ। এবার তাহলে চলেন আমরা বর্গে চলে যাই। আয়তক্ষেত্র এবং বর্গের মধ্যে সবকিছুরই মিল আছে, শুধু একটা জিনিস বাদে। সেটা কি? আয়তক্ষেত্রের মধ্যে বাহুগুলো সমান নয়, মানে বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান হয়। এই যে চারটি বাহুই সমান হয়, অর্থাৎ এখানে এ বি সমান বিসি সমান সিডি সমান ডি এ, চারটা বাহুই সমান, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে। বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটা তো সমান্তরাল হইতেই হবে। এই এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল, এডি এবং বিসি পরস্পর সমান্তরাল, আমরা লিখতে পারি এ বি সমান্তরাল সিডি আর একটা হচ্ছে বিসি সমান্তরাল এডি। বিপরীত বাহুগুলো সমান্তরাল। কোণগুলো সমকোণ, কোণগুলো অবশ্যই সমকোণ হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এগুলো হচ্ছে প্রত্যেকটাই 90 ডিগ্রি করে, কোণগুলো সমকোণ। এরপর বর্গক্ষেত্রের কর্ণ, দুইটা যে কর্ণ আছে, কর্ণদ্বয় অবশ্যই সমান হবে, কর্ণদ্বয় অবশ্যই সমান হবে, অর্থাৎ এসি সমান বিডি, কর্ণদ্বয় সমান। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। একটু খেয়াল করে দেখেন, আমরা আগের দুইটা ত্রিভুজে শুধু লিখছিলাম সমদ্বিখণ্ডিত করে, ও বিন্দুতে এখানে সমদ্বিখণ্ডিত হয়, কিন্তু এখানে বলছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে এই কোণটা 90 ডিগ্রি, এখানে যে কোণগুলো আছে, এই যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আগের দুটাতে এরকম ছিল না, আগের দুটাতে এরকম ছিল না, আগের দুটাতে 90 ডিগ্রি ছিল না, অন্য যে কোনো কোণ হইতে পারে, কিন্তু 90 ডিগ্রি না। কিন্তু বর্গ এবং রম্বসের ক্ষেত্রে এখানে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে সর্বপ্রথম তো হচ্ছে আমরা লিখতে পারবো ও এ সমান ও সি, আর একটা হচ্ছে ও বি সমান ও ডি, আর এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ও বি সমান বি ও সি সমান সি ও ডি সমান, আচ্ছা এ ও বি বাদ গেছে না, এ ও বি প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি করে হবে। কর্ণ দ্বারা সৃষ্ট ত্রিভুজ চারটি সমান মানে কি? এখানে একটা কর্ণ, আমরা যদি একটা কর্ণ চিন্তা করি, একটা কর্ণ পুরো বর্গক্ষেত্র সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে, তো দুইটা কর্ণ মিলে দেখেন, এই যে এখানে একটা ত্রিভুজ হয়েছে না, এই একটা ত্রিভুজ হয়েছে না, এই যে এখানে একটা ত্রিভুজ হয়েছে না, এই একটা ত্রিভুজ, তারপরে যে এখানে একটা ত্রিভুজ হয়েছে, এই চারটা ত্রিভুজই সমান, এই চারটা ত্রিভুজই সমান। তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রের দুইটা কর্ণ যে চারটা ত্রিভুজ উৎপন্ন করে, সেই চারটা ত্রিভুজ পরস্পর সমান হয়। বিপরীত কোণগুলো সমান হবে না। ও এটা তো সামান্তরিকের ক্ষেত্রে, ও 7 মিনিট আগের প্রশ্ন, আচ্ছা ঠিক আছে। এবার আসেন রম্বস। এই বর্গটাকে একটু ধাক্কা দিলে, ধাক্কা দিয়ে একটু কাট করে দিলে রম্বস হয়ে যায়। রম্বসেরও চারটা বাহুই সমান হয়, অর্থাৎ এ বি
সমান বিসি সমান সিডি সমান ডিএ, চারটা বাহুই সমান। বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, অর্থাৎ এবি সমান্তরাল সিডি হবে, এই এবি সমান্তরাল সিডি, আর এটা হচ্ছে বিসি সমান্তরাল এডি। বিপরীত বাহুগুলো সমান্তরাল। কোণগুলো সমকোণ নয়। রম্বস এবং বর্গের মধ্যে দুইটা মেইন পার্থক্য। একটা হচ্ছে কোণগুলো সমকোণ নয়, এগুলো 90 ডিগ্রি না। বর্গের ক্ষেত্রে এগুলো 90 ডিগ্রি হয়। আর একটা হচ্ছে বর্গের কর্ণদ্বয় সমান হয়, কিন্তু রম্বসের কর্ণদ্বয় সমান হয় না। তবে এখানে বিপরীত কোণগুলো কিন্তু সমান, এই কোণ আর এই কোণ সমান, ওই যে সামান্তরিকের সাথে মিল আছে, এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণ দুইটা কোণ পরস্পর সমান হবে। রম্বসে যে দুইটা কর্ণ আছে, কর্ণদ্বয় অবশ্যই অসমান, যেটা বর্গের ক্ষেত্রে সমান হয়। এসি নট ইকুয়াল, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেটা বর্গের ক্ষেত্রেও করছিল। এই যে এই কোণগুলো 90 ডিগ্রি করে হয়, হ্যাঁ, এই কোণগুলো 90 ডিগ্রি, এগুলো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, আমি একটু আগে বলছি। এছাড়া রম্বসের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণ প্লাস বি কোণ সমান 180 ডিগ্রি, যেটা সামান্তরিকের ক্ষেত্রে ছিল। আচ্ছা, রম্বস, সামান্তরিক, বর্গ, আয়ত চারটার ক্ষেত্রেই পাশাপাশি দুইটা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। এখানে রম্বস এবং সামান্তরিক আলাদাভাবে মেনশন করার প্রয়োজন নাই। হ্যাঁ শাহাদাত, এই তো আমি লিখতেছি। তারপরে এই যে বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। এই চারটা যে চতুর্ভুজ আছে, রম্বস, সামান্তরিক, বর্গ, আয়ত চারটারই পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। টি কোণ প্লাস বি কোণ সমান 180 ডিগ্রি, আর একটা হচ্ছে ডি কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি। এবার আসেন ট্রাপিজিয়াম, আমরা একটু ট্রাপিজিয়াম দেখি। ট্রাপিজিয়ামের শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল হয়, দুইটি বাহু সমান্তরাল হয়, আর অপর দুটো সমান্তরাল না। এখানে এই যে এ বি আর সিডি, এই দুইটা বাহু সমান্তরাল, এই এ বি সমান্তরাল সিডি, কিন্তু এডি আর বিসি সমান্তরাল নয়। মানে দুইটা বাহু যদি সমান্তরাল হয় তখন তার নাম হয় ট্রাপিজিয়াম। আর একটা জিনিস, সমান্তরাল বাহু দুটা কখনো সমান হইতে পারবে না। ট্রাপিজিয়ামের যে দুটা বাহু সমান্তরাল, এরা কখনোই সমান হবে না। তবে এই দুটা বাহু সমান হইতে পারে, এই দুটা বাহু সমান হইতে পারে। সমান্তরাল যে বাহু দুটা থাকবে, এই এ বি নট ইকুয়াল সিডি, এই বাহু দুটা যেহেতু সমান্তরাল, তাহলে এ বি এবং সিডি কখনোই সমান হইতে পারবে না। সমান হলে সেটা ট্রাপিজিয়াম থাকবে না, সেটা বর্গ, রম্বস বা অন্য যে কোনো কিছু হয়ে যেতে পারে। বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক যে কোনো কিছু হয়ে যেতে পারে, তখন ট্রাপিজিয়াম থাকবে না। তাহলে এটা মাথায় রাখবো, ট্রাপিজিয়ামের দুইটা বাহু শুধু সমান্তরাল হবে, আর সমান্তরাল বাহু দুটো সমান হইতে পারবে না। তবে যে দুটো সমান্তরাল না, এরা সমান হইতে পারে, এরা সমান হইতে পারে, সমানও হইতে পারে, নাও হইতে পারে, সেটা আলাদা ব্যাপার। তির্যক বাহুদ্বয় সমান হতে পারে, নাও হতে পারে, হইতেই হবে, ব্যাপারটা এরকমটা না। রম্বসের বাহুগুলো সমান হবে না, হ্যাঁ রম্বসের বাহুগুলো সমান। নাজমুল হাসান, রম্বসের বাহুগুলো অবশ্যই সমান। এই যে শূন্য স্থানটা, এটা এখন আপনারা সবাই মিলে একটু ফিল ইন করবেন। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে, এটা আমি ফিল ইন করে দিলাম, বাকিগুলো আপনাদের। চতুর্ভুজ বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে কি বলে? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলে? ট্রাপিজিয়াম বলে, তাই না? ট্রাপিজিয়াম বলে। কিন্তু চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটা কি হবে? দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটা কি হবে? এটা কি হবে? সামান্তরিক। সাদিয়া বলছেন রম্বস, সামান্তরিক, রম্বস। ওকে, রম্বস আর সামান্তরিক দুই ধরনের উত্তরই পাচ্ছি। আয়তক্ষেত্র, ওকে, থ্যাংক ইউ। বর্গ, ঠিক আছে, বর্গক্ষেত্র, ওকে, সবগুলোই মনে হচ্ছে। আচ্ছা, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিদের কি, বাকিরা কি ঘুমাচ্ছেন নাকি? এটা শুধুই সামান্তরিক হবে, শুধুই সামান্তরিক হবে, বাকিগুলো হবে না। সামান্তরিক হবে, বাকিগুলো হবে না। এটা শুধুই সামান্তরিক হবে। আমি বললাম শুধুই সামান্তরিক হবে। এখন আপনারা বলতে পারেন, আয়তক্ষেত্র তো এক জোড়া বিপরীত বাহু, দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, বর্গের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, রম্বসের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে আপনি কেন সামান্তরিক বললেন? একটা, এই যে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই সেটা বর্গ হবে, এটা নিশ্চিতভাবে বলা যাবে না। বর্গ হইতে গেলে চারটা বাহু সমান হইতে হবে, আবার কোণগুলো সমকোণ হইতে হবে।
শুধু দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই সেটা বর্গ হবে, এটা কেউ নিশ্চিত হয়ে বলতে পারবে না। দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সামান্তরিকরও আছে, বর্গরও আছে, আয়তরও আছে, আবার রম্বসরও আছে, এটা ঠিক। কিন্তু দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটাকে আমরা সামান্তরিক বলতে পারি, এটা নিশ্চিত ভাবে। কিন্তু আয়ত বলতে পারবো না, কেন? একটা কোণ সমকোণ হইতে হবে, সেই তথ্যটা লাগবে। বর্গ বলতে পারবো না, কেন? কোণগুলো সমান হইতে হবে, কোণগুলো সমকোণ হইতে হবে, আর বাহুগুলো সমান হইতে হবে। রম্বস বলতে পারবো না, দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে রম্বস বলতে পারবো না। রম্বস হইতে গেলে অবশ্যই আর একটা তথ্য লাগবে, বাহুগুলো সমান হইতে হবে। তাহলে এই যে এক্সট্রা তথ্য না থাকার কারণে হ্যাঁ আমরা সামান্তরিক হবে এটা নিশ্চিত ভাবে বলতে পারি, বাকিগুলো নিশ্চিত না, হইতেও পারে নাও হইতে পারে। যেটা আমি নিশ্চিত না সেটা আমি উত্তর হিসেবে কেন নিব, সেটা আমি উত্তর হিসেবে কেন নিব? আরেকটা জিনিস মনে রাখেন, সামান্তরিককে এই রম্বস, বর্গ, আয়ত তিনটা ত্রিভুজ, তিনটা চতুর্ভুজকেই সামান্তরিক বলা যায়। তিনটা চতুর্ভুজের মধ্যেই সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলোই আছে। সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো সেটা বর্গের মধ্যেও আছে, সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো রম্বসের মধ্যেও আছে, সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো আয়তের মধ্যেও আছে। এদেরকে সামান্তরিক বলা যায়। সামান্তরিকে দেখেন, এই যে সামান্তরিকের একটা কোণ সমকোণ হইলে তখন আমরা কি পাবো? সামান্তরিকের একটা কোণ সমকোণ হয়ে গেলে তখন আমরা পাবো আয়ত। ওই যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তখন সেটা হয়ে যায় আয়ত, তার মানে এটা হবে আয়ত। তাহলে পরেরটা কি? আয়তের চারটি বাহুই সমান হইলে আমরা কি পাবো? আয়ত মানে আমরা বুঝতে পারলাম সেটা একটা কি সমকোণ আছে। আয়ত মানে আমরা বুঝতে পারলাম সেখানে একটা সমকোণ আছে। আর চারটে বাহুই সমান হলে আমরা কি পাই? তাহলে চারটে বাহু সমান হলে বর্গ পাই। চারটে বাহু সমান হলে বর্গ পাই। কারণ কি? চারটে বাহু সমান হলে, এখন অনেকে বলতেছেন রম্বস, চারটে বাহু সমান হলেই, চারটে বাহু সমান শুধু বলে না, এখানে বলছে আয়তের চারটে বাহু। আয়তের চারটে বাহু মানে কি? আয়তের একটা কোণ সমকোণ আছে, আয়তের একটা কোণ সমকোণ। যেহেতু একটা কোণ সমকোণ আবার চারটে বাহু সমান, তাহলে এটা হবে বর্গ। অন্যদিকে ড্যাশের চারটে বাহুই সমান হলে সেটি হবে রম্বস। কিসের চারটে বাহু সমান হলে রম্বস? সামান্তরিকের চারটে বাহু সমান হলে রম্বস, এটা হবে সামান্তরিক। সামান্তরিকের চারটে বাহু সমান হলেই সেটা হয়ে যাবে রম্বস। এবং ড্যাশের একটি কোণ সমকোণ হলে তাকে বলে বর্গ। রম্বসের যদি একটা কোণ সমকোণ হয়, রম্বসের একটা কোণ সমকোণ হলে সেটা হয়ে যায় বর্গ। চলেন এবার আমরা কিছু অঙ্ক করি। চতুর্ভুজের চার কোণের অনুপাত এত হলে বৃহত্তম কোণের মান কত? এটা আমরা মনে হয় এর আগে করছিলাম অনুপাতের ক্লাসে, তাই না? আপনারা সলভ করেন। চতুর্ভুজের চারটা কোণের অনুপাত 1, 2, 2, 3 হলে বৃহত্তম কোণের মান কত? সুস্মিতা, এই যে যা পড়াচ্ছি এগুলো মনোযোগ দিয়ে পড়েন, এগুলো পড়লেই হবে, আর কিছু লাগবে না। এগুলো যদি কোথাও না বুঝেন তাহলে বলবেন যে ভাই বুঝতে পারতেছি না। মুন্না খান বলছেন 45। চতুর্ভুজের চারটা কোণের যোগফল হইল 360 ডিগ্রি। এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল কত? 3, 2, 5, 3, 8। তাহলে বৃহত্তম কোণ হবে, এখানে 8 ভাগের 3 ভাগ হলো বৃহত্তম কোণ, তাহলে গুণন 360, হিসাব করলে 135 ডিগ্রি, না 135 ডিগ্রি। যদি ক্ষুদ্রতম কোণ বলতো, যদি বলতো ক্ষুদ্রতম কোণ, তাহলে আমরা লিখতাম কি? ক্ষুদ্রতম কোণ। এখানে 8 ভাগের যে 1 ভাগ, এটা হলো ক্ষুদ্রতম কোণ, সব থেকে ছোটটা ক্ষুদ্রতম কোণ, গুণন 360, হিসাব করলে হবে 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি, খুব সহজ ম্যাথ। ও আচ্ছা, এখানে আছে যে ক্ষুদ্রতম কোণ, তাহলে এটা হলো 45 ডিগ্রি, আমরা একটু আগেই বের করছি। 7টি সরল রেখার দৈর্ঘ্য দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7 সেন্টিমিটার। কয়টি ক্ষেত্রে এদের 4টি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন সম্ভব নয়? মনে রাখতে হবে চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে যে কোনো 3টা বাহুর যোগফল চতুর্থ যার একটা বাহু থাকবে তার থেকে বড় হইতে হবে। একটা চতুর্ভুজ অঙ্কন করতে গেলে 4টে বাহু লাগে, বাহুগুলোর দৈর্ঘ্যের মধ্যে যে কোনো 3টা যোগ করলে চতুর্থ বাহু থেকে বড় হইতে হবে। যেমন ধরেন আমি 1, 2, 3, 4 সেন্টিমিটার নিলাম, এটা দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব না। কেন সম্ভব না? এই যে 1, 2, 3 যোগ করলে, ও এটা সম্ভব, এটা সম্ভব, 1, 2, 3, 4 এটা সম্ভব। এই যে 1, 2, 3 আমরা যদি যোগ করি চতুর্থ বাহু থেকে বড় হচ্ছে, মানে 4 থেকে বড় হচ্ছে, তাই না? কিন্তু দেখেন আমি যদি এটা নেই 1, 2, 3 আর নিলাম 6,
বলুন তো এটা দিয়ে কি চতুর্ভুজ অঙ্কন সম্ভব? সম্ভব না। কেন? কারণ এই যে প্রথম তিনটা যোগ করলে হয় 6, যা চতুর্থ বাহুর সমান। অবশ্যই প্রথম তিনটার যোগফল মানে যে কোনো তিনটা বাহুর যোগফল চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হইতে হবে, ছোট বা সমান হলে চলবে না। তাহলে এটা দ্বারা চতুর্ভুজ অঙ্কন সম্ভব না। এরকম আর কি কি আছে, যে 1 2 3 7, এটা দ্বারা চতুর্ভুজ অঙ্কন সম্ভব না। এরকম আছে 1 2 4 7, এটা দ্বারা চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব না। এই তিনটা ক্ষেত্রে চতুর্ভুজ অঙ্কন হবে না। বাকি সবগুলোতে হবে, চতুর্ভুজ অঙ্কন করা যাবে না, বাকি সব ক্ষেত্রে যাবে। তাহলে এই তিনটা ক্ষেত্রে, কয়টি ক্ষেত্রে? তাহলে 3টি ক্ষেত্রে। এটা হলো অ্যান্সার। দেখেন এখানে বলছে এ বি সি ডি চতুর্ভুজের এ কোণ, বি কোণ আর সি কোণ, এই তিনটা কোণ যোগ করলে ডি কোণের দুই গুণের সমান হয়ে যায়। তাহলে ডি কোণটার মান কত? খুবই সহজ জিনিস। আমরা জানি একটা চতুর্ভুজের 4টা কোণের যোগফল কত? 4টা কোণের যোগফল 360 ডিগ্রি, তাই না? তার মতো দেখেন এই যে এ বি সি, এটার পরিবর্তে আমরা 2D লিখতে পারি। 2D কোণ প্লাস ডি কোণ সমান 360 ডিগ্রি। তার মানে 3D কোণ সমান 360 ডিগ্রি। তাহলে ডি কোণ সমান 360 কে 3 দ্বারা ভাগ করলে 120 ডিগ্রি। তাহলে ডি কোণটা হলো 120 ডিগ্রি। চতুর্ভুজ অঙ্কনের কনসেপ্ট হচ্ছে যে কোনো তিনটা বাহু যোগ করলে চতুর্থ বাহু থেকে বড় হইতে হবে। সম্রাট, এখানে আমি তাহলে কম্পাস দিয়ে অঙ্কন করতে হবে, এটা তো কম্পাস দিয়ে সম্ভব না। এখানে বলছে এ বি সি ডি চতুর্ভুজে এ বি সমান্তরাল সিডি, আবার এসি সমান বিডি, আবার এ কোণ 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি? মানে চতুর্ভুজটার নাম কি হবে? চতুর্ভুজের নাম কি হবে? 1 2 3 যোগ করেন কত হয়? সৃষ্টি 1 2 3 যোগ করলে কত হয়? 6। এই যে তিনটা বাহু যোগ করলেন, তিনটা বাহুর যোগফল আর একটা বাহু যেটা আছে 7, তার থেকে ছোট হয়ে গেল। তা তিনটা বাহুর যোগফল আর একটা বাহুর থেকে যদি ছোট হয়ে যায়, ওই 4টা বাহু দ্বারা চতুর্ভুজ অঙ্কন করা যাবে না। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এটা দ্বারা চতুর্ভুজ অঙ্কন করা যাবে না। দেখেন বিপরীত বাহু সমান্তরাল, আবার এই বাহু দুটো সমান ও সমান্তরাল, আবার একটা কোণ সমকোণ, তাহলে তাহা কি হয়? তাহা হয় আয়ত। এটা হয় আয়ত। যদি এই সমকোণটা না থাকতো তাহলে বলতাম সামান্তরিক। এবিসিডি সামান্তরিকের ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হইলো। বি এ ডি কোণ যদি 100 ডিগ্রি হয়, তাহলে বিসিই কোণটা কত হবে? আমরা চিত্র অঙ্কন করি আগে। এই হলো একটা সামান্তরিক, এর নাম হলে যে এ বি সি ডি দিলাম। কি বলছে? ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়াইলে, আচ্ছা ডিসি ভূমিটাকে ই পর্যন্ত বাড়াইলাম, হ্যাঁ এই যে ই পর্যন্ত বাড়াইলাম। এখন বলছে বি এ ডি কোণ 100 ডিগ্রি। বি এ ডি কোণ মানে এটা হলো 100 ডিগ্রি, এটা হলো 100 ডিগ্রি। এইটা যদি 100 ডিগ্রি হয়, এই কোণটাও 100 ডিগ্রি না? কারণ সামান্তরিকের বিপরীত কোণ বা সমান, এটাও 100 ডিগ্রি। বলছে বিসিই কোণ মানে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা, এটা 100 ডিগ্রি হলে এটা হবে 80 ডিগ্রি, কারণ এটা পুরোটাই হলো 180 ডিগ্রি, তাহলে এইটুকু 100 ডিগ্রি হলে এইটুকু 80 ডিগ্রি। তার মানে বি সিই কোণ সমান 80 ডিগ্রি। এবিসিডি সামান্তরিকের বি কোণটা হলো 70 ডিগ্রি, বি কোণটা 70 ডিগ্রি। এখন বলছে এ কোণ এবং সি কোণের যোগফল কত, এটা বের করতে বলছে। এটা খুবই সহজ জিনিস। আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, বিশাল বড় সামান্তরিক অঙ্কন করলাম। এই এ বি সি ডি, বি কোণটা 70 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয়, বলুন তো এই কোণটা কত ডিগ্রি হবে? এটা 70 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি? পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি না? পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এটা 70 ডিগ্রি হলে তাহলে এটা 110 ডিগ্রি হবে, তবে এই দুটার যোগফল 180 ডিগ্রি হবে।
এইটা যদি 110 হয়, এটাও তো 110। এখন বলছে এ কোণ আর সি কোণের যোগফল, মানে এই 110 আর 110 যোগ করলে কত হয়? 110 যোগ 110 যোগ করলে হবে 220 ডিগ্রি। এই হলো চিত্রে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি হলে এক্স কোণের মান কত? আচ্ছা, এই যে চিত্রটা এ বি সি ডি, তার মানে এটা একটা রম্বস, এটা একটা রম্বস। তার মধ্যে এইটুকু, এই যে এইটুকু হলো 30 ডিগ্রি, হ্যাঁ, এইটুকু হলো 30 ডিগ্রি। এই কোণটার মান চাইছি, এই কোণটা খেয়াল করে দেখেন, এই কোণটার মান চাইছে। কোনটুকু বোঝেন নাই বলেন? তাজমিন জান্নাত, লাস্ট আমি যোগ করছি 110 আর 110 যোগ করলে 220 হয়, এটা যোগ করছি। সামান্তরিকের পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তো এটা যদি 70 ডিগ্রি বলে দিয়েছে, এটা 70 ডিগ্রি হলে তো এটা 110 ডিগ্রি হবেই, এটা 70 ডিগ্রি হলে এটাও 110 ডিগ্রি হবে, কারণ পাশাপাশি দুইটা কোণের যোগফল 180, পাশাপাশি দুইটা কোণের যোগফল 180। এটা 110 না হলে, 110 যদি হয় তবেই 180 হয়, তা না হলে তো 180 হবে না, এই জন্য এটা 110। অথবা আপনি 180 থেকে 70 বিয়োগ করেন, 110 হবে। তাহলে পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হওয়ার কারণে এটাও 110, এটাও 110। এখন বলছে এ কোণ আর সি কোণের যোগফল কত, মানে এই কোণ আর এই যে সি কোণ হলো এটা যোগফল কত? এটা কি বলছে? এক্স কোণের মান বের করতে বলছে, অর্থাৎ বি এ সি কোণের মান বের করতে বলছে। আর আমাদেরকে দেওয়া আছে ডি বি সি কোণের মান 30 ডিগ্রি, এই যে এটুকু 30 ডিগ্রি দেওয়া আছে। চিত্রটা একটু ছোট হয়ে গেছে না? বোঝা যায় চিত্রটা কি বোঝা যায়? মানে চিত্রটা কি ছোট হয়ে গেছে নাকি? চিত্র বড় করার ব্যবস্থা করি, এবার চিত্র বোঝা যাবে। হ্যাঁ, এবার চিত্র বোঝা যাবে। ধরেন এই হলো চিত্র, এটা হলো এ বি সি ডি, এইটুকু 30 ডিগ্রি দেওয়া আছে। বলছে এটা হলো এক্স, মানে এই কোণের মান কত, এটা বের করতে বলছে। ওবায়দুল্লাহ আর নাহিম, আপনি যে হিসাব করছেন কোশ্চেনে না, এটা এটা চিত্রের মধ্যে দেওয়া ছিল। আলামিন, চিত্রের মধ্যে দেওয়া ছিল, এই যে দেখেন, এই যে ডান পাশে চিত্র, চিত্রের মধ্যে 30 ডিগ্রি দেওয়া ছিল, এটা চিত্রের মধ্যে দেওয়াই ছিল, চিত্রের মধ্যে দেওয়া ছিল। এখানে বলছে না যে চিত্রে, এটা দেওয়াই আছে চিত্রের মধ্যে। আচ্ছা চলেন আমরা সলভ করি, হ্যাঁ চলেন আমরা আগে সলভ করি। এইটুকু যদি 30 ডিগ্রি হয়, এইটুকু যদি 30 ডিগ্রি হয়, এইটুকুও 30 ডিগ্রি, তার মানে এটা পুরোটাই হবে 60 ডিগ্রি, পুরোটাই 60 ডিগ্রি, পুরোটাই হবে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা পুরোটাই কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা পুরোটাই 120 ডিগ্রি, কারণ পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এটা হবে পুরোটাই 120 ডিগ্রি। তাহলে এটুকু হলো 120-এর অর্ধেক, এটুকু হলো 120-এর অর্ধেক। তাহলে 120-এর অর্ধেক মানে কত ডিগ্রি? এইটুকু, এটুকু হবে 60 ডিগ্রি। তাহলে এক্স কোণের মান 60 ডিগ্রি, এটা হলো অ্যান্সার। এবার আপনাদের একটা খুশির খবর দিব, আপনাদের একটা খুশির খবর দিব। খুশির খবর হইলো চতুর্ভুজ থেকে বিসিএস এ প্রশ্ন আসে না, চতুর্ভুজ থেকে বিসিএস এ কোনো প্রশ্নই আসে না, এটা হলো খুশির খবর। শাহাদাত হোসেন, ওটা পরিমিতি, আপনি যেটা বলছেন ওটা পরিমিতি, পরিমিতির ক্লাস আলাদা আছে। এক্স কোণ ধরি নাই ভাই, এটা চিত্রের মধ্যে দেওয়া ছিল, চিত্রটা ছিল এরকম। হ্যাঁ, প্রশ্নের মধ্যে একটা চিত্র দেওয়া ছিল, বুঝতে পারছেন, একটা চিত্র দেওয়া ছিল। এই যে প্রশ্নের মধ্যে এটা এটা এই কোণের মান দেওয়া ছিল 30, হ্যাঁ, আর ধরেন এইটা ছিল এক্স, এটা প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল। আমি এক্স ধরবো কেন? আমি এক্স কে কেন ধরবো? প্রয়োজনই নাই। চিত্র হচ্ছে এটা, চিত্র হচ্ছে এটা। চিত্রের মধ্যে 30 ডিগ্রিও দেওয়া ছিল, এক্সও দেওয়া ছিল, এক্স এর মানটা বের করতে বলছে। এক্স কেন ধরতে যাবো? এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি, ঠিক আছে। এটা তো এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে পুরোটা কত ডিগ্রি? পুরোটাই, পুরোটাই 60 ডিগ্রি না? এটা পুরোটাই 60 ডিগ্রি, সম্পূর্ণটা 60 ডিগ্রি। সম্পূর্ণটা 60 ডিগ্রি হলে এইটা সম্পূর্ণটা 120 ডিগ্রি, এটা সম্পূর্ণটা 120 ডিগ্রি, কারণ পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। এটা তো একটা সামান্তরিক, এই যে চারটা বাহুই সমান, একটা এটা তো একটা রম্বস, এটা একটা রম্বস, চারটা বাহুই সমান, এটা একটা রম্বস। তাহলে এটা পুরোটাই 120 ডিগ্রি হলে এইটুকু 60 ডিগ্রি, এটুকু 60 ডিগ্রি, তাহলে এক্স কোণটা 60 ডিগ্রি। এই তো, যেহেতু বলেই দিছে চিত্রে, তা চিত্র দেওয়া থাকবে না প্রশ্নের মধ্যে? চিত্র তো দেওয়াই থাকবে, অবশ্যই চিত্র দেওয়া থাকবে।
বলেই তো দিছে চিত্রে, তার মানে চিত্র দেওয়া থাকবে। চলেন এবার আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য দেখি। হ্যাঁ, এখন জ্যামিতিতে একজন প্রশ্ন করছিলেন যে ভাই জ্যামিতিতে ভালো পারি না, জ্যামিতিতে ভালো করার উপায় কি? আপনি সিক্স থেকে শুরু করে, সিক্স থেকে উপপাদ্য শেখা শুরু করছেন, 9-10 পর্যন্ত উপপাদ্য শিখছেন, যার মাথায় এই সবগুলো উপপাদ্য থাকবে, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, যার মাথায় এই উপপাদ্যগুলো আছে সেই হচ্ছে জ্যামিতিতে ভালো করে। এখন সবগুলো উপপাদ্য কি মুখস্থ করতে হবে? না, সবগুলো উপপাদ্য মুখস্থ লাগবে না, কিন্তু উপপাদ্যটা আসলে কি বলতে চাচ্ছে সেটা আপনার একদম বই ধরে ধরে উপপাদ্য একদম ঠোঁটস্থ করবেন না, উপপাদ্যটা বোঝার চেষ্টা করবেন যে উপপাদ্যটা আসলে কি বলতেছে। এইটুকু যদি বুঝতে পারেন তাহলে দেখবেন জ্যামিতি ভালো লাগতেছে। এখন আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য দেখবো। যেমন এখানে এখানে বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যায় পরস্পর সমান। আরেকটা হচ্ছে কোন বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। ভাই এগুলো 9-10-এ অনেক প্রমাণ করছেন, উপপাদ্যের প্রমাণ শিখছেন আপনারা, এগুলো লিখছেন। এখন 9-10-এ প্রমাণ লিখেন আর যাই করেন, আমার এত কিছু দরকার নেই। আমার দরকার কি, ধরেন এই একটা বৃত্ত, এখন আমরা জাস্ট খালি বুঝবো যে আসলে জ্যামিতিটা কি বলতেছে। এই বৃত্তের দুইটা কি থাকবে, দুইটা জ্যা অঙ্কন করলাম, এই যে দুইটা জ্যা অঙ্কন করলাম, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। এই যে এবি এবং সিডি যে দুইটা জ্যা, এই জ্যা দুইটা, এই জ্যা দুইটা যদি এই যে কেন্দ্র ও থেকে যদি সমান দূরে থাকে, মানে এইটা এই যে ও ই আর ও এফ যদি সমান হয়, এই দুটো যদি সমান হয় তাহলে এ বি আর সিডিও সমান হবে, মানে জ্যা দুইটাও সমান হবে। মানে কেন্দ্র থেকে এটা এই এ বি আর সিডি যদি সমান দূরে অবস্থান করে তাহলে এই জ্যা দুইটা সমান হয়। এটাই হলো এই উপপাদ্যের সারাংশ। এই উপপাদ্য এটাই বলতেছে। আবার যদি এই উপপাদ্য দুটো সমান হয় তাহলে কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে। যদি বলা হয় যে এই সরি উপপাদ্য না, জ্যা দুইটা সমান, জ্যা দুইটা সমান, এবি এবং সিডি জ্যা দুইটা সমান হয়, তাহলে অবশ্যই এরা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে, মানে ও ই সমান ও এফ হবে, এই দুইটা সমান হবে। এটা যদি কখনো বলা থাকে এবি এবং সিডি সমান মানে জ্যা দুইটা সমান, তাহলে নিশ্চয়ই জ্যা দুইটা কেন্দ্র। যদি প্রশ্ন কোথাও বলা থাকে যে কেন্দ্র থেকে সমান দূরে দুইটা জ্যা আছে, তাহলে ওই জ্যা দুটো অবশ্যই সমান হবে। এগুলো মুখস্থ রাখা লাগবে না, এগুলো মুখস্থ রাখা লাগবে না। না, উপপাদ্য মুখস্থ করা লাগবে না, উপপাদ্য মুখস্থ করা জরুরি না, শাহাদাত উপপাদ্য মুখস্থ করা জরুরি না। এই যে এইটুকু যদি মাথার মধ্যে থাকে, জাস্ট এইটুকু, যে একটা বৃত্তের দুইটা জ্যা যদি সমান হয়, জ্যা দুটা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করছে, কেন্দ্র থেকে এটা তত দূরে অবস্থান করবে, এটা তত দূরে অবস্থান করছে, এইটুকু যদি মাথার মধ্যে থাকে, এইটুকুই এনাফ, আর কিছু লাগবে না। এবার কি বলছে দেখেন, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অথবা আমরা এভাবে বলতে পারি, কেন্দ্র থেকে কোন জ্যায়ের সমদ্বিখণ্ডক ওই জ্যায়ের উপর লম্ব। আচ্ছা, এটা এই যে এটা পরে বোঝা যাবে না, এটা পরে বোঝা যাবে না, কিন্তু আমরা এইভাবে বুঝতে পারি। ধরেন এই একটা বৃত্ত, একটা বৃত্ত, এটা হলো এই যে ও একটা কেন্দ্র, এই যে ও কেন্দ্র, আমরা একটা কেন্দ্র অঙ্কন করছি, ঠিক আছে? দেখেন একটা জ্যা, এটা হলো জ্যা, জ্যায়ের নাম হলো এবি। এখন কেন্দ্র থেকে যদি এই জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করি, হ্যাঁ নাজমুল হাসান, এটাই, কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি একটা লম্ব অঙ্কন করি, ধরলাম একটা লম্ব অঙ্কন করলাম, এই যে লম্ব অঙ্কন করলাম, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। লম্ব অঙ্কন করছে যে দুই পাশে 90 ডিগ্রি করে হয়েছে। এর ফলে কি হলো, এই যে এখানে লম্ব অঙ্কন করছে, এই যে এম বিন্দুটা আছে না, এই যে বিন্দুটা, এই এম বিন্দুটা এই জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করছে, মানে এই যে এ এম এর দৈর্ঘ্য যা হবে বি এম এর দৈর্ঘ্য তাই হবে, অর্থাৎ এই এ এম সমান বি এম, এ এম সমান বি এম। এই যে এই উপপাদ্যটা এই কথাটাই বলছে, এই কথাটাই বলছে যে একটা জ্যায়ের উপর কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয়, ওই লম্বটা জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে, মানে এম এবং বি এম সমান হয়। এই জ্যামিতিটার মর্মার্থ এইটাই, শুধু এইটুকু মাথা থাকলেই হবে। এটা আরেক ভাবে বলা যায় যে এই যে এবি যে জ্যা আছে, এবি জ্যায়ের মধ্যবিন্দু আর কেন্দ্র যদি আমরা যোগ করি, এবি জ্যায়ের মধ্যবিন্দু আর কেন্দ্র যদি যোগ করি, যে রেখাটা হবে এটা 90 ডিগ্রি হবে, মানে উল্টোটা। উল্টোটা যদি এখানে লম্ব অঙ্কন করি কেন্দ্র থেকে, তাহলে এটা এই বাহু দুটো সমান হবে। আর যদি বলে এই বাহু দুটো সমান আর মধ্যবিন্দু আর এই যে কেন্দ্র, এটা যদি আমরা যোগ করি তাহলে এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, কারণ এটা দিয়ে অনেক
প্রশ্ন আসে বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষায়। বৃত্তের ব্যাস হয় বৃহত্তম জ্যা, এটা তো আমরা সবাই জানি। বৃত্তের ব্যাস সব থেকে বড় জ্যা, এটা এটা আর নতুন করে পড়ার দরকার নাই। আচ্ছা বলেন তো, দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত অঙ্কন করা যায়? কয়টা বৃত্ত অঙ্কন করা যাবে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে? এক, দুই, তিন নাকি অসংখ্য? কোনটা কোনটা বলেন? এক, দুই, তিন নাকি অসংখ্য? দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে। এটা কিন্তু অনেক বইয়ে ভুল উত্তর দেওয়া আছে। হ্যাঁ, দেখেন এই যে দুইটা বিন্দু, এই যে এই একটা বিন্দু, একটা বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে যে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই দুইটা বিন্দু দিয়ে যে আর একটা বৃত্ত অঙ্কন করলাম। দেখেন দুইটা বিন্দু দিয়ে গেছে না বৃত্ত? দুইটা বিন্দু দিয়ে গেছে না? আমার মনে হতে পারে তাহলে দুইটাই অঙ্কন করা যাবে না, এরকম আরো অঙ্কন করা যাবে। দেখেন এই যে আরো অঙ্কন করছি, তার মানে কি তিনটা, তাই না? তিনটাই শেষ, আর যাবে না, আরো যাবে। এই দেখেন এই যে আর একটা অঙ্কন করলাম, এই দেখেন এই যে আরো অঙ্কন করলাম, এই যে আরো অঙ্কন করছি। মানে এরকম অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে, যেটা এই নির্দিষ্ট দুইটা বিন্দু দিয়ে যাবে। দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, এটা অসংখ্য। সঠিক উত্তর হচ্ছে অসংখ্য। আমি চিত্র এঁকে দেখাইলাম, ঠিক আছে? এটা কিন্তু অনেক বইয়ে তিন দেওয়া আছে, অনেক বইয়ে তিন দেওয়া আছে, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। সমরেখ নয় এমন তিনটি বিন্দু দিয়ে একটিও কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়। মানে তিনটা বিন্দু যদি একই এরকম সমান না থাকে, হ্যাঁ, সমান যদি না থাকে, মানে একই সরল রেখায় যদি না থাকে, হ্যাঁ, যদি এরকম থাকে, ধরেন এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, যদি এরকম থাকে, তাহলে এরকম তিনটা বিন্দু দিয়ে কেবল একটাই বৃত্ত অঙ্কন করা যাবে। তিনটা বিন্দু দিয়েই যাবে, এরকম একটাই বৃত্ত অঙ্কন করা যাবে। যদিও আমার বৃত্তটা দেখতে সেরকম ভালো হয় নাই, হ্যাঁ, মিষ্টি কুমড়া হয়ে গেছে, যাই হোক, এই তিনটা বিন্দু দিয়ে এরকম একটাই বৃত্ত অঙ্কন করা যাবে। আগেরটা মিষ্টি কুমড়া হয়ে গেছে, আচ্ছা, হোক, সমস্যা নেই। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। ধরেন চাপটা কি? এই যে বৃত্ত থেকে একটু কেটে নিলাম, এটুকু কেটে নিলাম, বৃত্ত থেকে এটুকু কেটে নিলাম, হ্যাঁ, এই যে কেটে নিলাম, এই যে এইখান থেকে আর এইখান থেকে কেটে নিলাম, এই যে এটা হলো একটা চাপ, এই যে এইটুকু হলো একটা চাপ, এটাকে বলে একটা চাপ, চাপের বাপ, চাপ। এই চাপ, এই দুইটা বিন্দু দিয়েই এরকম আমি অপর পাশে দেখেন কতগুলো, এই যে একটা কোণ অঙ্কন করছি, এটা বৃত্তের মধ্যে, হ্যাঁ, এরকম এই যে আরেকটা কোণ অঙ্কন করছি, এই যে আরেকটা কোণ অঙ্কন করছি, শুধুমাত্র কি এই দুইটা চাপ দিয়েই, তাই না? এই কোণগুলো পরস্পর সমান হয়। এই যে বৃত্তস্থ কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়, এটাই বলছে। মানে এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণ, প্রত্যেকটা কোণের মান সমান। ভাই এটা কেন হচ্ছে? ভাই সহজ জিনিস, সহজ জিনিস, এই দুইটা বিন্দু, তাই না? এটাই তো, আপনি যেভাবে অঙ্কন করেন না কেন, যেভাবে অঙ্কন করেন না কেন, দূরত্বটা তো সেম, তাই না? দূরত্বটা তো সেম। এই যে এখানে এখানে এসে ঠেকতেছে, এই জন্য কোণগুলো সমান হয়। পরিমাপ, হ্যাঁ, আপনি কম্পাস দিয়ে পরিমাপ করতে পারবেন। ইমন হোসেন, আপনি চিত্র অঙ্কন করে কম্পাস দিয়ে পরিমাপ করে দেখতে পারেন, টেস্ট করে দেখতে পারেন। সবাই স্লাইড দেখতে পারতেছে, মানে আমিও তো দেখতে পারতেছি। আমার এখানে তো আলাদা একটা মোবাইল আছে, সেই মোবাইলে তো আমি স্লাইড দেখতে পারতেছি, স্লাইড তো দেখা যাচ্ছে। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ধরেন আমার এই হলো একটা চাপ, আমি এটুকু কেটে নিলাম, এই হলো একটা চাপ, আমি কেটে নিলাম, একটা এ একটা বি, আর এটা হলো কেন্দ্র। তাহলে বৃত্তস্থ কোণগুলো কোথায় যাবে? এই যে এখানে, এটা হলো বৃত্তস্থ কোণ, এই যে এটা হলো বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। আর এই যে কেন্দ্রের মধ্যে, এই যে এটা হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের মধ্যে যেটা হয় সেটা হয় কেন্দ্রস্থ কোণ, বৃত্তের মধ্যে যেটা উৎপন্ন হয় সেটা হয় বৃত্তস্থ কোণ। আর সবসময় বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের থেকে বড় হয়, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের থেকে বড় হয়। অর্থাৎ এই যে সি কোণ আর ও কোণ, এই সি কোণের সাথে 2 গুণ করলে ও কোণের সমান পাবো। মানে বৃত্তস্থ কোণে 2 গুণ সমান কেন্দ্রস্থ কোণ, অথবা সি কোণ সমান হাফ ও কোণ। মানে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক করলে বৃত্তস্থ কোণ সমান হবে, এটাই। কেন্দ্রস্থ কোণের অর্ধেক করলে বৃত্তস্থ কোণের সমান হবে, বৃত্তস্থ কোণের 2 গুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হবে, একই কথা। তাহলে এই হলো বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ আবার এক সমকোণ। আমি যদি অর্ধবৃত্তস্থ মানে কি, মানে একটা বৃত্তকে যদি আমি একদম চাপটা যে নিচ্ছি, এই চাপটা, এই যে এই চাপটা এ বি যে চাপটা নিচ্ছি, এই চাপটা পুরোটা কি বৃত্তের অর্ধেক। চাপটা ছোট, মানে উভয় চাপ সমান, এই চাপ আর এই চাপ দুটোই সমান।
যদি এরকম হয়, এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, তবে এটা অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণে, মানে এটা 90 ডিগ্রি হয়। নাজমুল হাসান, এগুলো যদি প্রমাণ করতে হয় আপনি প্লিজ 8, 9, 10 এর গণিত বই দেখে ওইখানে দেখেন প্রত্যেকটা জিনিসের প্রমাণ দেওয়া আছে, আপনি সেখান থেকে প্রমাণগুলো দেখে নিন, প্রয়োজনে সেগুলো আপনি প্র্যাকটিসও করতে পারেন, অসুবিধা নেই। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। এবার আসলো অধিচাপ, ভাই এটা আবার কি? ধরেন আমি একটা চিত্র অঙ্কন করলাম, এই যে এখানে একটা চাপ নিলাম, এই যে এইটা হলো চাপ, এইটা হলো, এই যে এইটুকু হলো একটা চাপ, এই যে এইটুকু হলো একটা চাপ, হ্যাঁ, কালারটা চেঞ্জ করে নেই। আর এই যে এইটুকু হলো আর একটা চাপ। যেই চাপটা বড়, যেই চাপটা বড়, এই যে এই চাপটা বড় না, এটাকে বলা হয় অধিচাপ। বড়টা হলো অধিচাপ, যেটা ছোট এটাকে বলা হয় উপচাপ। বড়টা হলো অধিচাপ, ছোটটাকে বলা হয় উপচাপ। আর অধিচাপের মধ্যে অন্তর্লিখিত যে কোণ এইটা, এই যে এটা অধিচাপে, তাই না? এই কোণটা সূক্ষ্ম কোণ হয়, মানে 90 ডিগ্রি থেকে ছোট হয়। সূক্ষ্ম কোণ হয় মানে 90 ডিগ্রি থেকে কি হয়? ছোট হয়। তাহলে বৃত্তের অধিচাপে, এই যে অধিচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ সবসময় সূক্ষ্ম কোণ হবে, মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে উপচাপের অন্তর্লিখিত কোণ কি হবে? এই যে উপচাপের অন্তর্লিখিত কোণ হয় স্থূলকোণ। উপচাপে স্থূলকোণ, অধিচাপে সূক্ষ্মকোণ। বড় চাপের মধ্যে কোণ ছোট হয়, অধিচাপ মানে বড় চাপ, বড় চাপের মধ্যে কোণ ছোট হয়, আর ছোট চাপের মধ্যে কোণ বড় হয়। দেখেন আমি যদি এই চাপটা নেই, এই চাপটা, এটাকে যদি আমরা এ বি ধরি, হ্যাঁ, এই যে উপরেরটা এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে অধিচাপে। আর দেখেন এই যে এটা উপচাপে, উপচাপের মধ্যে কোনটা স্থূলকোণ, এটা উপচাপে, এটা হলো উপচাপ আর এটা হলো অধিচাপ। চিত্র দেখেই বোঝা যাচ্ছে। অধিচাপের মধ্যে সূক্ষ্মকোণ, উপচাপের মধ্যে স্থূলকোণ, এইটুকু মনে রাখলেই হবে। দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ হয়। ধরেন এই একটা বৃত্ত, কেন্দ্রস্থ কোণ তো অবশ্যই বড় হবে, বৃত্তস্থ কোণ অপেক্ষা কেন্দ্রস্থ কোণ অবশ্যই বড় হবে, ওটা তো ঠিক আছে, ওটা তো আমরা একটু আগে দেখছি। এই যে দুইটা বৃত্ত পরস্পর কি করছে? স্পর্শ করছে, এইখানে এইখানে স্পর্শ করছে, হ্যাঁ। আর এই দুইটা বৃত্তের তো কি আছে? দুইটা কেন্দ্র আছে, এই হচ্ছে দুইটা কেন্দ্র, এই হলো স্পর্শ বিন্দু। দুইটা কেন্দ্র স্পর্শ বিন্দু সমরেখ, মানে একই সরল রেখা অবস্থান করছে, দেখছেন? এই যে কেন্দ্র, স্পর্শ বিন্দু, এই কেন্দ্র, দুটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, এই স্পর্শ বিন্দু তারপরে হচ্ছে কেন্দ্রদ্বয় একই সরল রেখা অবস্থান করে, এই জন্য বলছে সমরেখ। সমরেখ মানে একই সরল রেখা। যদি অন্ত স্পর্শ করে তবুও সেম, একই সরল রেখা থাকবে, ঠিক আছে? দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থ ভাবে যদি স্পর্শ করে, এগুলো প্রমাণ লাগবে না, এগুলো প্রমাণ লাগবে না, প্রমাণ লাগে রিটেনে। রিটেনে মাঝে মধ্যে উপপাদ্যের প্রমাণ দুই একটা আসে। দুটা বৃত্ত পরস্পরকে বহিস্থ ভাবে স্পর্শ করলে তিনটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে, কিন্তু অন্তস্থ ভাবে স্পর্শ করলে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। স্পর্শক মানে কি? এই যে ছুঁয়ে দেয়, একটু টাচ করে দেয়, এই যে একটু টাচ করে দেওয়া, এটা হলো স্পর্শক। আর যদি এরকম করে দেয়, ইহাকে বলে ছেদক, ইহা বলে ছেদক। কলিজা ভেদ করে যায়, তাহাকে কলিজা ছেদ করে যায়, ছেদক। আর একটু গায়ে টাচ করে যায়, ছুঁয়ে যায়, ওই যে তুমি ছুঁয়ে দিলে হয়, কি যেন একটা গান আছে না, ছুঁয়ে দেয়, এটাকে বলা হয় স্পর্শক। এই যে এরকম যদি দুইটা বৃত্ত পরস্পরকে এরকম করে, এই দেখেন, এই যে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত পরস্পরকে টাচ করে আছে, হ্যাঁ, তাহলে এই যে এখানে একটা স্পর্শক অঙ্কন করা গেছে, দুইটা বৃত্তের যে কমন স্পর্শক, এই যে একটা দুইটাকে স্পর্শ করছে, এখানে আরেকটা, তার মানে দুইটা বৃত্ত যদি বহিস্থ ভাবে স্পর্শ করে, তাহলে আমরা তিনটা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি। কিন্তু অন্তস্থ ভাবে যে স্পর্শক করছে মাত্র একটা অঙ্কন করা গেছে, মাত্র একটা স্পর্শক অঙ্কন করা গেছে, এই তো এইটাই। আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কেবল দুটি স্পর্শক অঙ্কন করা যায়। বহিস্থ একটা বিন্দু ও, ও বিন্দু থেকে এখানে স্পর্শক অঙ্কন করা যাবে, যে ও এ একটা, ও বি একটা। আর এই স্পর্শক দুটো আবার সমান, এই ও এ আর ও বি এই দুইটা সমান হয়, স্পর্শক দুইটা আবার সমান, স্পর্শক দুইটা আবার সমান হয়। আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, মানে এই যে একটা স্পর্শক অঙ্কন করছি এ বি, এই বিন্দুতে স্পর্শ হয়েছে, আর এই
কেন্দ্র থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ যদি অঙ্কন করি, এই স্পর্শক আর ব্যাসার্ধ মিলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাই বলছে। এগুলো হচ্ছে হুবহু, এগুলো আপনারা জাস্ট মনে রাখলেই হবে। এবার চলেন আমরা অঙ্ক করি, এতক্ষণ ধরে যা শিখলাম সেটা দিয়ে অঙ্ক করি। বলেন একই চাপের উপর দণ্ডায়মান যদি বৃত্তস্থ কোণটা 38 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা কত হবে? বৃত্তস্থ কোণ 38 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ কত হবে? আমরা একটু আগে দেখছিলাম বৃত্তস্থ কোণের 2 গুণ কেন্দ্রস্থ কোণ হয়, বৃত্তস্থ কোণের 2 গুণ হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে 38-এর 2 গুণ 76 ডিগ্রি, 76 ডিগ্রি হবে কেন্দ্রস্থ কোণ। খুবই সহজ ম্যাথ, এগুলো পরীক্ষায় আসে। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4-5 হলে বৃত্ত দুটির পরিধির অনুপাত কত? আচ্ছা দেখেন, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরা হয়, তাহলে বৃত্তের এটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে পরিধির সূত্র হচ্ছে 2πr। বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি 2πr, এটা হলো সূত্র। এখন দুটো ব্যাসার্ধের অনুপাত দেওয়া হচ্ছে 4-5। দেখেন ব্যাসার্ধ একটা যদি 4 হয় আর একটা যদি 5 হয়, এদের অনুপাত, তাহলে পরিধি কি হবে বলেন তো? 2πr, আর মানে হচ্ছে যে 4। এটা যদি ব্যাসার্ধ 5 হয় তাহলে এর পরিধি হবে 2π5। অনুপাত কত হয় দেখেন তো, এখানেও 2π আর এখানেও 2π, কাটা যায় না? 2π কাটা গেলে থাকে কি 4:5। তার মানে ব্যাসার্ধের অনুপাত যা হবে পরিধির অনুপাত তাই হবে, আলাদা কিছু হবে না। দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলো। প্রথম বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 সেন্টিমিটার, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত? ধরেন এই যে দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করছে, মনে রাখবেন দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব উভয় বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান। মানে এই বৃত্তের ব্যাসার্ধ যদি R1 হয়, যদি R2 হয়, তাহলে এই যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব R1 প্লাস R2। তাই এখানে R1 প্লাস R2 এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর প্রথম বৃত্তের ব্যাসার্ধ মানে R1 এর মান দেওয়া আছে ধরেন 6 সেন্টিমিটার। তাহলে R2 কত? R2 সমান 10 - 6 সমান 4 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তর্বৃত্ত অঙ্কিত হইল। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত? আচ্ছা এটা পরিমিতির ক্লাসে এটা যদি করানোর কথা, তারপরে এখানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা সলভ করে দিই। আচ্ছা যেহেতু আমরা এখানে সলভ করে ফেলি, ধরেন এই একটা বর্গ, হ্যাঁ এই একটা বর্গ, এই বর্গের অভ্যন্তরে একটা কি আছে? বৃত্ত আছে। এই হলো বৃত্ত। এই বর্গের বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার, বাহু দৈর্ঘ্য গুলো হলো 2 সেন্টিমিটার, হ্যাঁ 2 সেন্টিমিটার। এখন প্রশ্ন বলছে বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত, মানে এই যে এই অংশটুকুর, তারপর এই অংশটুকুর ক্ষেত্রফল কত, এটা বলছে। এখন দেখেন বর্গের বাহুর দৈর্ঘ্য 2 হলে এটা তো পরিমিতির ক্লাসে দেখানোর কথা। আচ্ছা এটা পরিমিতির ক্লাসে করাবো, নেক্সট ক্লাসে আমরা এটা পড়াবো, ঠিক আছে? যেহেতু আমি এখনো বর্গের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল এইসব আমি দেখাই নাই, এটা পরিমিতির ক্লাসে দেখাবো, পরিমিতির ক্লাসে পড়াবো, ঠিক আছে? এটা পরিমিতির ক্লাসে পড়াবো। এটা পরিমিতির ক্লাসে, এগুলো হচ্ছে পরিমিতির ক্লাস, এগুলো পরিমিতির অঙ্ক, পরিমিতির ক্লাসে আপনাদের পরিমিতির ক্লাস আছে। ওখানে ত্রিভুজ, বৃত্ত এবং বর্গের, চতুর্ভুজের হচ্ছে পরিমিতির যে টপিক গুলো আছে সেগুলো আমরা সলভ করে দিব। আচ্ছা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কোনটি? দেখেন বৃত্তের ব্যাসার্ধ আর হলে ব্যাস, আমরা জানি ব্যাস ব্যাসার্ধের 2 গুণ, তাহলে 2r, আর ব্যাসার্ধ আর হলে পরিধি 2πr। এখানে বলছে পরিধি এবং ব্যাসের অনুপাত, পরিধি 2πr অনুপাত ব্যাস 2r। এখানকার 2 এখানকার 2 কাটা যাবে, এখানকার আর কাটা যাবে, তার মানে π/1, অনুপাত হলো π/1। দেখেন পাই এর পরিবর্তে লেখা যায় 22/7:1। 7 দ্বারা যদি গুণ করে দেয় তাহলে 22/7, এটাও সঠিক উত্তর। 22/7 এটাও সঠিক উত্তর। π/1, এটাও সঠিক উত্তর। এটা হচ্ছে পরিমিতির ক্লাসে পড়াবো, হ্যাঁ পরিমিতির ক্লাসে পড়াবো, যদি এখানে চলে আসছে। দেখেন এখানে বলছে ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের এ পি বি 3টি পরিধিস্থ বিন্দু এবং এ ও বি 60 ডিগ্রি হলে এপিবি সমান কত? এই ধরনের প্রশ্ন দেখলেই প্রথমে যেটা করবেন, এই ব্রেক না, ক্লাস শেষের দিকে এই ধরনের প্রশ্ন দেখলেই প্রথমে যেটা করবেন একটা চিত্র অঙ্কন করে ফেলবেন। প্রথম কাজ থাকবে একটা চিত্র অঙ্কন করা।
তারপরে হচ্ছে আপনারা প্রশ্ন সলভ করবেন। এই আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ পি বি তিনটি পরিধিস্থ বিন্দু, ধরেন এই হলো এ, এই হইলো বি, এটা হলো পি। এখন এটা হলো এ, এটা হলো বি, এটা হলো পি, এটা হলো কেন্দ্র। বলছে এ ও বি 60 ডিগ্রি, তাহলে এ পি বি সমান কত? তাই প্রথমে প্রশ্ন দেখে মনে হচ্ছে কত কঠিন, যখনই চিত্র অঙ্কন করে ফেলছেন সহজ হয়ে গেছে। তাহলে এটা 30 ডিগ্রি হবে, এটা 30 ডিগ্রি, কারণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করলো, বৃত্ত দুটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 3 সেন্টিমিটার। আচ্ছা, যদি বৃত্ত অন্তঃস্পর্শ করে, হ্যাঁ, দুইটা বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ। বহিঃস্পর্শ করলে যোগফল হয়, বহিঃস্পর্শ করলে R1 প্লাস R2 হয়, কিন্তু অন্তঃস্পর্শ করলে বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান, এরা দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর বড় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার। বড় বৃত্তে মানে R1 এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে R2 সমান কত? এর কত হবে? 5 সেন্টিমিটার হবে, রাইট, 5 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বেড়ে যাবে? এটা পরিমিতির ক্লাসে পড়াবো, আজকের ক্লাসে নয়, এগুলো সব পরিমিতির ক্লাসে হবে। কারণ ক্ষেত্রফল রিলেটেড যা আছে সব পরিমিতি, ক্ষেত্রফল রিলেটেড যা আছে সব পরিমিতি। কি বোঝেন নাই সেটা বলেন। এই যে এখানে তাহলে আমরা R2 সমান লিখতে পারি R1 মাইনাস 3, R1 এর মান 8 বিয়োগ 3 সমান 5। এই যে R1 মাইনাস R2 সমান যদি 3 হয়, তাহলে R2 সমান R1 মাইনাস 3। এই যে হিসাব করছি, এখানে না বোঝার কি আছে, একবার সরাসরি লিখে ফেলছিলাম, এই জন্য হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা, এটা পরিমিতির ক্লাসে, পরিমিতির ক্লাসে যদি কোনো বৃত্তের পরিধি তার ক্ষেত্রফলের সমান হয়, তাহলে বৃত্তের ব্যাস কত? ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি হবে 2πr, ক্ষেত্রফল হবে πr²। পরিধি যদি 2πr হয়, ক্ষেত্রফল হবে πr²। বলছে এই দুটো সমান আছে, দিলাম সমান, তাহলে পাই আর পাই কাটা যাবে, এখানকার আর আর এখানকার দুইটা আর একটা আর কাটা যাবে, অর্থাৎ আর সমান কত? 2। এটা হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো 2, তাহলে ব্যাস কত? ব্যাস হবে 4 সেন্টিমিটার। নাজমুল হাসান, R1 মাইনাস R2 কিভাবে? এইভাবে প্রশ্ন করবেন, এইভাবে প্রশ্ন করবেন। বুঝি নাই এটা বলা যাবে না, বুঝি নাই মানে কি পুরো ম্যাথে বোঝেন নাই, বিয়োগ বোঝেন নাই, এইভাবে প্রশ্ন করতেন যে R1 মাইনাস R2 আমরা এটা বুঝি নাই, তাহলে আমার বুঝাইতে অসুবিধা হয়। দুইটা বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, বড় বৃত্তের ব্যাসার্ধ যদি R2 আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি R1 হয়, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই বড় বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা এটা এটাতে R1 এটাতে R2, বড় বৃত্তের ব্যাসার্ধ যদি R1 আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব R2 মাইনাস R1, R2 মাইনাস R1। বা এটা কিভাবে হয়, কিভাবে হয়? এই যে এইভাবে দেখেন, এটা হলো পুরোটাই, পুরোটাই হলো কি R2। আর এখানে দেখেন, এখানে দেখেন এই পুরোটা থেকে যদি আমি এইটুকু বাদ দেই, পুরোটা থেকে যদি এইটুকু বাদ দেই, যে এইটুকু এইটুকু বাদ দেই, এটুকু বাদ দিলে আমি কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবো না? পুরোটা থেকে এইটুকু বাদ দিলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবো, এইটুকু কি? এটুকুই তো ছোট বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য R2 মাইনাস R1 সমান হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমরা এটা সলভ করি, চলেন। এসিবি বৃত্তে এবি জ্যায়ের মধ্যবিন্দু হলো ডি, এসিবি বৃত্তে এবি জ্যায়ের মধ্যবিন্দু ডি, এডিসি 90 ডিগ্রি, ডিসি 2 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাস 10 সেন্টিমিটার হলে এবি কত? আচ্ছা, বৃত্তটির ব্যাস 10 সেন্টিমিটার মানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তার অর্ধেক হবে, মানে 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ তার অর্ধেক 5 সেন্টিমিটার। প্রথম কাজ হচ্ছে একটা চিত্র অঙ্কন করে ফেলা। এই যে চিত্র অঙ্কন করলাম, এই যে এ সি বি বৃত্তের এবি জ্যা, এই যে এবি জ্যা, এবি জ্যায়ের মধ্যবিন্দু হলো ডি, এই যে মধ্যবিন্দু ডি নিলাম। এবার বলছে এডিসি সমান 90 ডিগ্রি, এই যে এডিসি মানে যে এইটুকু হলো 90 ডিগ্রি। আর বলছে ডিসি 2 সেন্টিমিটার, এই যে ডিসি হলো 2 সেন্টিমিটার, এটা হলো 2 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাস 5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, মানে যে এডি 5, বিডিও 5। প্রশ্ন কি চাইছে? এবি কত? না এটা এটা সরি, এটা না, এটা 5 না, এটা 5 না, এটা তো ব্যাসার্ধ না,
এডি আর বিডি তো ব্যাসার্ধ না, সরি। আমরা তাহলে একটা কাজ করতে পারি, এইটুকু যোগ করতে পারি। এই যে এটা পুরোটাই হলো 5, এটা হলো, এটা যদি কেন্দ্র হয় এটা পুরোটাই হলো 5, এটা পুরোটাই 5। খেয়াল করে দেখেন, এটা পুরোটাই যদি 5 হয়, তার মধ্যে এইটুকু 2, তাহলে এইটুকু কি 3 হবে না? এইটুকু 3 হবে না? যেহেতু এটা একটা ব্যাসার্ধ, এই যে ও সি, এটা ধরলাম ও সি একটা ব্যাসার্ধ, ও সি যদি ব্যাসার্ধ হয়, আর এই যে এখানে সিটি বলছে 2 সেন্টিমিটার, এই যে সিটি 2 সেন্টিমিটার, কিন্তু ওসি তো 5 সেন্টিমিটার, ওসি সমান তো 5 সেন্টিমিটার, সিডি সমান 2 সেন্টিমিটার, তাহলে ওডি সমান কত হবে? ওডি এই যে এইটুকু 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 কেন্দ্র থেকে ডি পর্যন্ত, ওডি সমান এই 5 - 2 সমান 3 সেন্টিমিটার। ও এ সমান কত? ও এ সমান কত? এটা ব্যাসার্ধ, এটা 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা অবশ্যই 4 সেন্টিমিটার হবে। আবার প্রশ্ন করবেন 4 সেন্টিমিটার কি হবে? দেখেন, ও এ ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ও এ স্কোয়ার সমান, ও এ স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখান থেকে এডি এর মান বের করবেন। এডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস ও ডি স্কোয়ার, তার মানে এখান থেকে এডি সমান হবে √, ও এ স্কোয়ার মাইনাস ও ডি স্কোয়ার। এখানে ও এ কত? ও এ সমান 5, এটা হিসাব করলে এখানে মান বসে হিসাব করলে 4 হবে, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এডি সমান যদি 4 হয়, এডি সমান যদি 4 হয়, তাহলে বিডিও 4, তাহলে 4 এবং 4 যোগ করলে কত হয়? এবি সমান 4 + 4 সমান 8 সেন্টিমিটার। এই হলো অ্যান্সার, এই হলো অ্যান্সার। পরেরটা আরো সহজ। বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তের পরিসীমা কত? পরিসীমা মানেই পরিধি, কিন্তু পরিসীমা মানেই পরিধি, পরিসীমা মানেই পরিধি। বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে 18 পাই, পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে 18 পাই। তাহলে এখানকার পাই আর পাই কাটা যাবে, তার মানে পাই, সরি, আর স্কোয়ার সমান 18, তাহলে আর সমান √18, আর সমান √18। এখন পরিধি কত হবে? পরিধি হচ্ছে 2 পাই আর, মানে 2 পাই ইন্টু √18। √18 কিন্তু এইভাবে লেখা যায়, √18 সমান 9 × 2, এই যে 9 রুট করলে হয় 3√2, মানে এটাকে লেখা যায় 3√2, এই যে 3√2 লিখলাম, তাহলে 6 পাই √2, এইটা হলো অ্যান্সার। যে 2 আর 3 গুণ করলে 6, এখানে পাই আছে আর একটা √2, 6 পাই √2, এটাই অ্যান্সার। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ওডি এবি এর উপর লম্ব, এডি সমান 3 সেন্টিমিটার হলে এবি সমান কত? এটা খুবই সহজ ম্যাথ, আপনারা নিজেরাই অ্যান্সার করতে পারবেন। দেখেন, এই যে আমি চিত্র অঙ্কন করে দিলাম। এখন বলেন, এডি সমান যদি 3 সেন্টিমিটার হয়, এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 3 সেন্টিমিটার। আর বলছে এবি সমান কত? তাহলে এবি সমান কত? 3 + 3 6 সেন্টিমিটার। মানে এই ধরনের অঙ্ক দেখলে চিত্র অঙ্কন করে করাটা সব থেকে ইজি। চিত্র অঙ্কন করলে তখন বুঝতে পারবেন আসলে এখানে কোন উপপাদ্য দিয়ে বা কিভাবে আমাদেরকে হিসাবটা করতে হবে, খুব ইজিলি করতে পারবেন তখন। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। থ্যাংক ইউ।